বাংলাদেশ ক্রিকেটকে একেবারেই হচ্ছে চ্যালেঞ্জিং একটা ক্রিকেট টিম হিসাবে করার জন্য কোন তিনটা কাজ করা উচিত? খুব ইফেক্টিভ একটা কোচ দরকার এবং আমাদের ইন্টারনালি যে টপ লেভেলের যে ক্রিকেটটা হয় সেটাতে প্রফেশনালিজম নিয়ে আসা উচিত এবং একটা কালচার নিয়ে আসা যেখানে যেখানে সবাই ফ্রিলি নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে। বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন ক্রিকেট। ক্রিকেট নিয়ে আমরা কথা বলেছি ক্রিকেটের কোচ বিশ্লেষক নাজবুল আবিদিনের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন 22 গজের ক্রিকেট ও বিসিবি নিয়ে নানা পরিকল্পনার কথা। চলুন শুনি তার কাছ থেকে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোরের কাগজ থেকে। 18 কোটি মানুষের কিন্তু প্রাণের স্পন্দন হচ্ছে ক্রিকেট। আমরা ক্রিকেট অনেক পছন্দ করি, ভালোবাসি, বিশ্লেষণ করতে পছন্দ করি, পরিবর্তন দেখতে পছন্দ করি। তো সেইখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই যে অবস্থা এখন, এখানে কিভাবে আমরা এই অবস্থা থেকে উত্তরণ করতে পারি আর কি? ধন্যবাদ। খুব স্বাভাবিকভাবেই সব দিকে যেভাবে রিফর্মিংটা চলছে, আমরা জানি ক্রিকেটকে ঘিরে আমাদের যে স্বপ্ন, এই সময়ে এসে এত বছর পরে ক্রিকেটের যে অবস্থানটা থাকার কথা ছিল সেটা যে নেই সেটা আমরা সবাই জানি এবং সেটা না থাকার যে কারণগুলো, সেখানে যে সেই ক্রিকেট বোর্ডের পরিচালনার ক্ষেত্রে যে ব্যর্থতার জায়গাগুলো, অনেক ক্ষেত্রে যে ইচ্ছাকৃত অনেকগুলো ঘটনা, যার কারণে ক্রিকেট বোর্ড যেখানে থাকার কথা ছিল সেখানে থাকতে পারেনি। আমরা তাদের দুর্নীতির কথা জানি, আমরা তাদের স্বজনপ্রীতির কথা জানি। আমরা জানি যে ইলেকশনে বছরের পর বছর জেতার জন্য তারা কী ধরনের ম্যানিপুলেশন করেছে। ক্রিকেটের যে সংস্কৃতি আমাদের ছিল একসময়, ভালো একটা সংস্কৃতি ছিল, সেটাকে একেবারেই নষ্ট করে ফেলেছে। এর বাইরেও আমরা দেখিনি যে ক্রিকেট ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে তাদের খুব বেশি ভূমিকা তারা রাখতে পারেনি। আমরা সবসময় চেয়ে এসেছি যে ক্রিকেটটাকে ছড়িয়ে দেওয়া হোক, রিজিয়নের ক্রিকেট ছড়িয়ে দেওয়া হোক, সেটাও তারা করতে পারেনি। সো আমার মনে হয় যে ক্রিকেটের সেবা করার চাইতে তারা নিজেদের সেবা করাতেই বেশি ব্যস্ত ছিল। আমি একেবারে ধরে সবাইকেই বলবো না, এর মধ্যে হয়তো দু চারজন নিশ্চয়ই ভালো ছিলেন যারা হয়তো অন্যদের কারণে ভালো কাজ করতে পারেননি, কিন্তু একটা বড় সংখ্যার লোকজন ছিলেন যারা এখান থেকে বেনিফিট নিয়েছেন, কিন্তু ক্রিকেটের জন্য সেই অর্থে কাজ করেননি। আরেকটা বিষয় হচ্ছে আমরা কেন বারবার ক্রিকেটে ব্যর্থ হচ্ছি টিমগতভাবে। হয়তো বা বোর্ডের একটা দায়িত্ব থাকতে পারে, কিন্তু মাঠেও ক্রিকেটে যেন আমরা ব্যর্থ হচ্ছি, এটার পেছনের কারণ না, ক্রিকেট যেভাবে পরিচালিত হয়েছে সেখানে আমাদের যে ক্রিকেট গড়ে তোলার যে প্রক্রিয়া, আমরা যে ক্লাব ক্রিকেটের কথা বলি, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কথা বলি, যেসব ক্রিকেট বলি, সে সব কিছুই কিন্তু মোটামুটি কলুষিত হয়ে গেছে। যেই ক্লাবগুলি আছে, এক একজনের 5-7টা করে ক্লাব, তারা সব গড়াপেটার ব্যাপার থাকে, ম্যাচ গড়াপেটার ব্যাপার থাকে। তো এইসবের মধ্যে দিয়ে হয় কি, খেলোয়াড়দের ক্যারেক্টারটা নষ্ট হয়ে যায়, অর্গানাইজারদের ক্যারেক্টারটা নষ্ট হয়ে যায়। মূল যে লক্ষ্য দিনে দিনে আরও ভালো খেলার মানটাকে বাড়ানো, সেদিকে লক্ষ্য থাকে না, লক্ষ্য থাকে অন্যদিকে। এই কারণে কিন্তু আস্তে আস্তে আমরা আসলে সরে গেছি। কারণ আরও কিছুদিন আগেও কিন্তু আমাদের খেলার মান ভালো ছিল। আমরা যদি ধরি 7-8 বছর আগে বা 10 বছর আগে যে মানটা আমরা আস্তে আস্তে অ্যাচিভ করেছিলাম, সেখান থেকে আস্তে আস্তে আমরা কিন্তু আরও সরে এসেছি। কিন্তু এখন আমরা দেখি যে নেপালের সাথে জিতলেও আমরা কতটা উচ্ছ্বাসিত হয়ে উঠি, অথচ নেপালের কাছাকাছি আমাদের থাকার কথা না এখন। সো আমার মনে হয় যে দায় ডেফিনেটলি এই ক্রিকেট বোর্ডের আছে, যারা পরিচালনার দায়িত্বে ছিলেন তাদের আছে। সেই কারণেই কিন্তু রিফর্মেশনটা দরকার। একই লোক যদি আবার করে, সেই একই কাজই করবে খুব সম্ভবত। সেই জন্যই নতুন মানুষ আসা দরকার, যেন সিস্টেমটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারে। আমাদের পাইপলাইন নিয়ে বরাবর প্রশ্ন আসছে যে হচ্ছে আমাদের টেস্ট ক্রিকেট বলি, ওয়ানডে বলি, আর টি20 বলি না কেন, আমাদের পাইপলাইনগুলো স্ট্রং করার ক্ষেত্রে কি কি পরিকল্পনা, দুটো যদি কয়েকটা বলতেন। প্রথম কথা হচ্ছে যে পাইপলাইনটা শুরু হয় একেবারে বাচ্চা খেলোয়াড়দের দিয়ে শুরু হয়। এই 10 বছর, 12 বছর, 14 বছর এদের দিয়ে কিন্তু শুরুটা হয়, এবং শুরুটা হয় কিন্তু ডিস্ট্রিক্ট পর্যায়ে। কিন্তু আমরা দেখেছি গত অনেকগুলো বছরে ডিস্ট্রিক্ট পর্যায়ে কোনো খেলাধুলা নেই, কিন্তু একদম কোনো খেলাধুলা নেই। এটা একটা বিশাল ব্যর্থতা ক্রিকেট বোর্ডের। কিন্তু অর্থের অভাব নেই, রিসোর্সের অভাব নেই, এবং রিসোর্স যদি থাকে খেলা কেন হবে না? এটা কেউ গা করেনি কখনো যে খেলা হচ্ছে না। সো একেবারে জেলা পর্যায় থেকে খেলা না হওয়া, এর পাশাপাশি আরও ম্যানিপুলেশনের ব্যাপার আছে। ওখানকার যেভাবে খেলোয়াড় সিলেকশন হয়, খেলোয়াড়দের কম্পিটিশন আয়োজন করা হয়, সেখানেও যথেষ্ট প্রফেশনালিজম আমরা দেখিনি, কিন্তু ওখানেও যথেষ্ট স্বজনপ্রীতি ব্যাপার আছে। সো একটা কালচার, যে কালচার কঠিনভাবে পড়াশুনো করে না, কঠিনভাবে পরীক্ষার ব্যবস্থা করে না, সেখানে ভালো ছাত্র তৈরি হওয়াটা খুব মুশকিল। কিন্তু তো ক্রিকেটের ক্ষেত্রে মোটামুটি তেমনই হয়েছে। সো আমরা রিসেন্টলি দেখেছি গত কয়েকটা বছরে আস্তে আস্তে মানটা কিন্তু পড়ে গেছে, কিন্তু সেই শক্ত ক্যারেক্টারের ক্রিকেটার সেভাবে বেরিয়ে আসেনি। সো আমার মনে হয় এটা পুরোটাই ওই কালচারটাকে নষ্ট করে দেওয়ার কারণে। পঞ্চপাণ্ডব নিয়ে একটা কথা ছিল, সাকিব,
আপনার শিষ্য অনেকেই বলে, এবং সাকিবকে নিয়ে অনেক বিতর্ক হয়। এখন সাকিব কি আর মাঠে ফিরবে কিনা? সেটা সেটা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের ব্যাপার, সিলেক্টরদের সিদ্ধান্তের ব্যাপার। তার যদি সেই খেলার যোগ্যতা থাকে, ফিটনেস থাকে, তাকে যদি দলের প্রয়োজন হয়, নিশ্চয়ই সিলেক্টর সেটা কনসিডার করবে। আমার ধারণা যে হয়তো এখনও তার খেলার যোগ্যতাটা আছে, খেলার মতো কিছুটা দেওয়ার ক্যাপাসিটি এখনও আছে, কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে দলে নেওয়া হবে কিনা সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে ক্রিকেট বোর্ডের উপর এবং সিলেক্টরদের উপর, এবং সেটা সেটা তারা কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার জন্য অপেক্ষা আছি। আপনি ক্রিকেটের অনেক দিনের একজন গুরু বলা যায়, তো সেই জায়গা থেকে আপনি যদি মনে করেন যে হচ্ছে এই মুহূর্তে সাকিবকে কি নেওয়া উচিত কিনা, আপনার বিশ্লেষণ থেকে? না, এটা ডিপেন্ড করবে, এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে। আমরা যদি প্রফেশনাল দৃষ্টিভঙ্গিতে দেখি, দলের প্রয়োজনটার উপর ডিপেন্ড করবে। কিন্তু আমরা তো আলটিমেটলি চাইবো আমাদের দলটা যেন ভালো করে, সেই একটা দিক আছে। বাট পাশাপাশি মানুষের সেন্টিমেন্টেরও একটা ব্যাপার আছে কিন্তু। সো দুটাকেই একটা ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে হবে, দেখতে হবে। সিলেক্টরদের জন্য খুব কঠিন একটা সিদ্ধান্ত, সেটা সিলেক্টরদের সেই সিদ্ধান্তটা নিতে হবে। মাহমুদুল্লাহকে দেখেছি আমরা, যে রিসেন্ট যে খেলা হলো, টুর্নামেন্ট হলো, ওয়ার্ল্ড কাপে ভালো করেছে। মাহমুদুল্লাহ কি দিন ফুরিয়ে গেছে স্যার? না, এখনও তো আমরা দেখেছি মাঝে মধ্যে ভালো পারফর্ম করছে। কিছু কিছু ফর্ম্যাট, সব ফর্ম্যাটে এখন খেলছে না, যেসব ফর্ম্যাটে খেলছে সেসব ফর্ম্যাটে ভালো খেলেছে। বাট অ্যাট দ্য সেম টাইম নতুন খেলোয়াড় আস্তে আস্তে উঠে আসছে। সো হয়তো আমরা অনেক দিন দেখবো না মাহমুদুল্লাহকে, বাট হয়তো আরও কিছুদিন দেখবো। সো আশা করবো যে তার যথাযোগ্য রিপ্লেসমেন্টও এসে যাবে খুব তাড়াতাড়ি, এবং আমরা খুব বেশি অভাব বোধ করবো না মাহমুদুল্লাহর, যদি সেই অর্থে ভালো একটা রিপ্লেসমেন্ট আমরা পেয়ে যাই। বরাবরই কোচ নিয়ে আমাদের যে বিষয়টা আর কি, আমরা যেহেতু সাংবাদিকতা করি, আমরাও বিশ্লেষণ করি অনেক সময়, কোচ নিয়ে কেন আমাদের হচ্ছে এই জায়গাটা, আমরা কেন কমপ্লিটলি একটা দারুণ একটা অবস্থান দিতে পারি না বিসিবিকে, বা সিলেকশনের ক্ষেত্রে কেন আমরা ওয়ার্ল্ড ক্লাস কাউকে খুব ভালো কোচ নিয়ে আসতে পারি না স্যার? এটা ধন্যতা কেন? আমি জানি না কেন এমন হয়, বাট কোচকে হ্যান্ডেল করার ব্যাপারেও আমার মনে হয় বোর্ড অনেক সময় ব্যর্থ হয়েছে। আমি দেখেছি কোচরা হয়তো প্লেয়ারদের যথেষ্ট সন্তুষ্টির কারণ হতে পারেনি। একটা দল হিসেবে গড়ে তোলা 15 জন খেলোয়াড়কে, এবং সেখানে একটা ডিসিপ্লিন মেনটেন করা, সবাইকে স্যাটিসফাইড রাখা, এটা না করে অনেক সময় আমরা দেখেছি ডিভাইড অ্যান্ড রুল পলিসি অ্যাপ্লাই করা। কাউকে তার পছন্দ হয়, কাউকে তার পছন্দ হয় না, অনেকে প্রেশারের মধ্যে খেলতে হয়। সো যেটাতে একটা ভালো একটা টিম গড়ে ওঠে না। কিন্তু এখানে বোর্ডেরও দায়বদ্ধতা আছে, এখানে দায়ের ব্যাপার আছে। বোর্ডও হয়তো তারই কাঁধে বন্দুক রেখে প্লেয়ারদেরকে কন্ট্রোল করার একটা চেষ্টা থাকে। সো এটা কমপ্লিটলি বোর্ডের হাতেই, যে তারা কোন কোচকে নিয়ে আসবে, কেন একটা কোচকে চুজ করবে, আমাদের দলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোচ কে, এটা বোর্ডেরই দায়িত্ব। আমার মনে নয় যে এবার দ্বিতীয়বার তাকে আনা ঠিক ছিল, কারণ এখন কিন্তু সবাই বলছে কিন্তু যে তাকে আর প্রয়োজন নেই, কিন্তু যে কোনো কারণে হোক তাকে আর সরাতে পারছে না, হয়তো কন্ট্রাকচুয়াল কারণে। বাট এটা একটা বড় প্রশ্ন। অনেকে বলছিলেন বিসিবি বস নাজমুল হাসান পাপনের সাথে তার সখ্যতার কারণে তিনি দ্বিতীয়বার এসছে, এটা কি আপনি মনে করেন স্যার? এটা আমি না জেনে বলতে চাই না, বাট ডেফিনেটলি সে আগে কাজ করেছিল এবং তার সাথে এখানকার বোর্ডের অনেকেরই সখ্যতা আছে। সেটা ডেফিনেটলি একটা বড় কারণ তাকে আবার ফিরিয়ে নিয়ে আসার। কিন্তু আমি যেটা বললাম যে ওর মধ্যে দিয়ে হয়তো তারা খেলোয়াড়দেরকে কন্ট্রোল করতে চায়, যে খেলোয়াড়দেরকে তারা বোর্ডের লোকজন সরাসরি হয়তো কন্ট্রোল করতে পারে না, একটা কোচের মাধ্যমে তারা সেটাকে কন্ট্রোল করতে চায়, এবং কন্ট্রোল করতে গিয়ে হয়তো পরিবেশটাকে আরও খারাপ করে ফেলে। সো ডেফিনেটলি বোর্ডেরই লোকজনদেরই পরিচয় আসে, এবং তাদের সাজেশনেই নিশ্চয়ই সে এসছে। সোশ্যাল মিডিয়ার যোগ, নির্বাচন করে, তারপরও সোশ্যাল মিডিয়া অনেক ঝড় ওঠে, বলে যে কোটার ভিতরে গেছে, মামা চাচা থাকে। এটা কেন ক্রিকেটে স্যার? অনেক সময় বিভিন্ন জায়গা থেকে প্রেশার আসে, সেটা হয়তো অনেক সময় হয়তো একজন সিলেক্টরের যে ধরনের ফার্ম একটা ফুটিং থাকা দরকার, আমি যেটা ঠিক মনে করি সেটাতে আমি স্টিক থাকবো। আমাদের অনেক সিলেক্টরই সেটাতে থাকতে পারেনি, তারা হয়তো ইনসিকিউর ফিল করেছে যখন উপর থেকে কেউ বলেছে এই পরিবর্তনটা তোমরা করো, ওই পরিবর্তনটা তোমরা করো। সিলেক্টরদের পছন্দ না হলেও তারা সেটা করেছে। এটা কিন্তু সিলেক্টরদের দুর্বলতা আমি বলবো, যে তাদের যে স্ট্রং ক্যারেক্টার থাকার কথা ছিল সেটা তাদের থাকেনি। বাট এখন যিনি আছেন তার আমার ধারণা তার এটা যথেষ্ট স্ট্রং। গাজী আশরাফ হোসেন আছেন এখন, খুব অল্প সময়ের জন্যই মধ্যেই তিনি এসছেন। সো তাদের মূল্যায়ন করার সময় এখন আসেনি। আশা করবো যে এখন যেই কমিটিটা আছে, সিলেকশন কমিটি, তারা যথেষ্ট ফার্ম থাকবেন, তারা যেটাকে সবচাইতে ভালো মনে করবেন সেটাই করবেন, এবং তারা ঠিক সিদ্ধান্তগুলি নেবেন। আপনার যদি পরামর্শ বিসিবির প্রয়োজন হয়, আপনাকে যদি বিসিবি কখনো চায়, তাহলে স্যার কি আপনি কি পরামর্শ দিতে? না, অবশ্যই। এখন যে একটা সময় ছিল আমরা চাইলেও সুযোগ ছিল না, আমাদের পরামর্শের কোনো প্রয়োজন হয়নি। বাট আমরা মনে করি যে শুধু আমি বলবো না, আরও অনেকেই আছে যারা ক্রিকেটের নিয়ে অনেক কাজ করেছে, দীর্ঘ সময় ধরে জানে বাংলাদেশের ক্রিকেটে কেমন।
সো আমাদের পক্ষে বোধহয় বলা সহজ হবে যে কোন কোন এরিয়াতে আমাদের কী ধরনের পরিবর্তন আসতে পারে, কোন কোন এরিয়াতে আমাদের সুযোগ আছে ভালো করার, কোন কোন এরিয়াতে পরিবর্তন আনা দরকার, এগুলো হয়তো আমাদের কিছুটা ধারণা আছে এবং সেটা নিয়ে আমরা হয়তো সামনে আসতে পারি। কারণ যারা সামনে বোর্ড পরিচালনা করবে বা যারা বোর্ডের ব্যাপারে সিদ্ধান্ত নেবে তাদেরও জানা দরকার যে ভেতরের ব্যাপারগুলো কেমন। আমরা যদি সাজাতে চাই বোর্ডকে নতুন করে ভালো করে, আমাদের কীভাবে সাজানো উচিত সেই জিনিসটা তাদের জানা উচিত। সেক্ষেত্রে হয়তো যদি প্রয়োজন হয়, যদি কেউ প্রয়োজন মনে করেন ডেফিনেটলি আমরা এগিয়ে আসবো। একটা জিনিস আছে যে আমাদের যোগ্য লোককে আমরা যখনই আমরা প্রয়োজন মনে করি তখনই আমরা যদি অফারও করি অনেক সময় আসতে চায় না। আপনার ক্ষেত্রে এরকম ভাবনা আছে কিনা? না, অফার হলে সেটা হয়তো ভেবে দেখা যেতে পারে। আমাকে যদি বোর্ডের প্রয়োজন মনে করে যদি অফার করে সেটা ভেবে দেখা যেতে পারে। অফার অ্যাকচুয়ালি এর আগের বোর্ড সেভাবে কখনই কাকে অফার করেছে বলে আমার মনে হয় না। কারণ অফার করলে এবং সেভাবে যদি অফার করে না আসার কোনো কারণ নেই। অনেক সময় হয়তো আমরা শুনি যে অফার করেছি আসেনি, কিন্তু মূল ব্যাপারটা হলো যে অফারটাও সেভাবে আসেনি। যে কেউ যদি বলতে হ্যাঁ আমি আসবো, তখন হয়তো 9টা-10টা কারণ দেখিয়ে যেন না আসতে পারে তার ব্যবস্থা করা হতো। সো আমার মনে হয় না সেভাবে কখনো কাউকে অফার করা হয়েছে। একটা জিনিস আমরা সবসময় ফিল করি যে মাঠের ক্রিকেটে আমাদের অর্গানাইজ একটা টিম হতে পারে না। আমরা সবসময় দেখেছি যে যেদিনই আমাদের টিম 100% দিয়েছে সেদিনই আমরা জিতেছি। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এইখানে আমাদের যে বোর্ড আছে তাদের ব্যর্থতার কারণে এটা হয়। আপনি কি মনে করেন? এটা একটা সামগ্রিক ব্যাপার। বোর্ড আছে, টিম ম্যানেজমেন্ট আছে, প্লেয়ার আছে, সব মিলিয়ে কখনো আমরা একটা টিম হতে পারিনি। আমরা বিচ্ছিন্নভাবে আলাদাভাবে চিন্তা করি, সবাই সমালোচনা করি এবং যে কাজগুলি সব সময়ের মধ্যে করা দরকার সেগুলি আমরা করি না। সেটাই বড় কারণ যে আমরা একটা দল হিসেবে খেলতে পারি না। এবং যে কালচারের কথাটা বলছি, কালচারটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের লোকাল ক্রিকেটের যে কালচারটা, সেই কালচারটা এখন অনেক দুর্বল হয়ে গেছে। এখানে সেই ধরনের ডাই হার্ড ইন্টেন্টটা, সেটার অভাব আছে আমাদের। সো সেটা থাকলে আমরা এখনকার এই দলটাই হয়তো আরও ভালো খেলতে পারতো। তো সেটা একটা দুর্বলতা আমাদের আছে। আমাদের ক্রিকেট বোর্ড কিন্তু অনেক রিচ, মানে অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ বোর্ড। তারপরেও কেন আমাদের পাইপলাইন স্ট্রং করা সম্ভব হয় না? যে হচ্ছে অর্থের কারণে তো কোনো কারণ না। আমাদের কি মনোবলের অভাব, না হচ্ছে আমাদের দক্ষ হচ্ছে টেকনিক বা কৌশলের অভাব বা প্ল্যানিংয়ের অভাব? না, অর্থ থাকলেও আমরা পাইপলাইনের জন্য যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার, যে ধরনের ফেসিলিটিগুলো দরকার, সেগুলো আমরা তৈরি করিনি। আমাদের অর্থ আছে, কিন্তু আমরা শুধু ন্যাশনাল টিম এবং উপরের দিকে যারা আছে তাদেরকে নিয়ে তাদের উপরে কিন্তু ইনভেস্ট করেছি। নিচ থেকে যারা উপরে উঠে আসছে সেখানে আমরা যথেষ্ট ইনভেস্ট করিনি। আমি যেমন বললাম যে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে কোনো খেলাধুলাই খেলি না। ডিস্ট্রিক্ট লেভেলে বা ডিভিশন লেভেলে এসেও খুব কম আমাদের ক্রিকেট হয়। সো এগুলোকে অনেক বাড়ানো দরকার। এবং আমার একটা ডিস্ট্রিক্টে যেটা সুবিধা থাকে, কিছু সুযোগ সুবিধা থাকে প্র্যাকটিস করার, খেলার, একটা ডিভিশনের সুযোগ সুবিধা থাকবে প্র্যাকটিস করার, খেলার, তাহলে সবাই সেটা ব্যবহার করতে পারবে। কিন্তু এইসব সুযোগ সুবিধা কিন্তু নেই। আমরা একটা ডিস্ট্রিক্টে গেলে দেখতে পাবো যে হয়তো একটা মাঠও নেই, কিংবা একটা সিমেন্টের উইকেট হয়তো কোনো একটা পড়ে আছে, এরকম হয়তো দেখতে পারবো। এটা দিয়ে প্লেয়ার পাথরে হয় না, এটা দিয়ে খেলোয়াড় তৈরি হবে না কিন্তু। সো ওইখানে আমাদের ইনভেস্ট করতে হবে। ওখানে ইনভেস্ট করলে ন্যাচারালি আরও অনেক প্লেয়ার উঠে আসবে। বাংলার প্রাণ, বাংলার জান সাকিব আল হাসান, এবং আপনাকেই সবচেয়ে বেশি মানে অনেকে বলে যাচ্ছে সাকিবের এই মাঝে মাঝের কিছু কাণ্ড, এইটা কি আপনিও কি সাজেশন দিবেন তাকে? আছে এখন তো কোনো কাণ্ডের ব্যাপার নেই, এটা অন্য ব্যাপার। এখন যেটা ঘটেছে সেটা অন্য ব্যাপার। সেটা সে সরকারি দলের একজন এমপি এবং সেই হিসেবে তার পক্ষে হয়তো সম্ভব ছিল না এই সরকারি দলের বিরুদ্ধে কোনো কথা বলার সুযোগ ছিল না। তারপরেও হয়তো আমি বলবো যে তার কোনো না কোনোভাবে সিম্প্যাথি যে আছে এই আমাদের যারা আন্দোলন করছে তাদের ব্যাপারে, সেই জিনিসটা যদি শো করতো সেটা ভালো হতো। শো করার হয়তো সুযোগ ছিল, শো করতে পারলে ভালো হতো। তাতে সবাই, তার যে এত ফলোয়ার আছে তারা খুশি হতো। সেটা না করতে পারাতেই বোধহয় সবার কিছুটা সবাই মনক্ষুণ্ণ হয়েছে এবং সেটার রিয়াকশন আমরা দেখেছি কিন্তু। সো এবং এটা খুব স্বাভাবিক একটা রিয়াকশন। সো জানি না এটার সামনে এটার কোন দিকে টার্ন নেয় আমি নিশ্চিত নই, বাট দ্যাটস হাউ ইট ইজ। আমরা যেটা বলতে চাচ্ছি যে এই মুহূর্তে যে এই যে দেশের যে রাষ্ট্র সংস্কারের এটা হলো, এটা নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে যে রাষ্ট্রের একটা পরিবর্তন এসেছে, ক্রিকেটও সেই পরিবর্তনের পালে হাওয়া লাগবে, এটা নিয়ে যদি আপনার কোনো ভাবনা থাকে? না, রাষ্ট্রের কথা যদি বলি, আমাদেরও বোধহয় চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। আমাদেরকেও যার জায়গা থেকে যতটুকু করার আছে করতে হবে। কিন্তু আমরা যদি ধরে নিই যে অন্যরা করছে, আমরা আমাদের যেমন ছিলাম তেমনই থাকবো, আমাদের মানসিকতার মধ্যে কিন্তু পরিবর্তন নিয়ে আসতে হবে। সো ওই যে যেটা বলে যে ফোঁটা ফোঁটা পানি দিয়ে কিন্তু একটা বড় মহাসমুদ্র হয়, সেরকমই কিন্তু প্রত্যেকের ইনভেস্টমেন্ট থাকতে হবে, প্রত্যেকের কমিটমেন্ট থাকতে হবে, প্রত্যেকের সততা থাকতে হবে, তাহলে বোধহয় এটা সম্ভব হবে। ঠিক একইভাবে ক্রিকেট বোর্ডেও তাই। যারা ক্রিকেট বোর্ডে কাজ করবে তারা যদি সৎভাবে কাজ করে, তারা যে কমিটমেন্ট নিয়ে কাজ করে,
স্বচ্ছতা থাকে কাজের মধ্যে, জবাবদিহিতে থাকে কাজের মধ্যে, এবং একটা স্বপ্ন থাকে। আমি কোনো কারণ দেখছি না কেন আমরা আরও ভালো করতে পারবো না। আমি নিশ্চিত যে শুধু ক্রিকেট বোর্ড না, বাংলাদেশ, পুরো বাংলাদেশের পাশাপাশি ক্রিকেটটাও আরেকটা পর্যায়ে চলে যেতে পারবে। 26 বছরের একজন টকবগে যুবক যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে, তাকে নিয়ে যদি আপনার কোনো ভাবনা থাকে আর কি। খুব ইন্সপায়ারিং একটা ব্যাপার, কারণ তাদের যোগ্যতা বা তাদের সক্ষমতা কতটুকু সেটা আমরা সবাই জানি, কিন্তু হ্যাঁ না, তারা একটা নতুন বিজয় নিয়ে এসেছে আমাদের দেশের জন্য, এবং সেখানে তারা নেতৃত্ব দিয়েছে, এবং কঠিন একটা যুদ্ধের সফল সেনাপতি তারা। তো তারা জানে কিভাবে লিড করতে হয়। তাদের স্বপ্নটা যে খুব সুন্দর এবং বড়, এটা নিয়ে কোনো দ্বিধা নেই, কারোর মধ্যে কোনো সন্দেহও নেই, এবং বড় একটা স্বপ্ন আছে বলেই বোধহয় আমরা আশা করতে পারি সামনে বড় কিছু হবে। এবং তাদের মধ্যে যে স্বচ্ছতা থাকবে, তাদের মধ্যে যে সততা থাকবে, সেটা নিশ্চয়ই সবার মধ্যেই সংক্রামিত হবে। আমি একদিক থেকে বলবো যে এটা হয়তো আমাদের সৌভাগ্য যে আমরা তরুণ একজনকে পেয়েছি আমাদের স্পোর্টসে নেতৃত্ব দেওয়ার জন্য, এবং এর সুদূর প্রসারী একটা এফেক্ট নিশ্চয়ই থাকবে, শুধু ক্রিকেটে না, সার্বিক স্পোর্টস জগতেই। 3টা পরিবর্তন যদি বিসিবিতে করতে হয়, কোন 3টা বেছে নেবেন? আমার মনে হয় যে প্রথমত ক্রিকেট বোর্ডের যেই ডিরেক্টরশিপের যে স্ট্রাকচারটা আছে এটা একটা বড় জিনিস। ক্রিকেটে ইলেকশনের যে প্রসেসটা আছে খুব কারাপ্টেড এবং ম্যানিপুলেটিং একটা প্রসেস আছে সেখানে, সেই জিনিসটা। এবং খেলাধুলার ভেতরে যে করাপশনটা ঢুকেছে, সেটা পরিষ্কার করা খুব দরকার। আমরা একটু আগে বলেছি যে লিগ ক্রিকেটের কথা বলেছি, বা সার্বিক বাংলাদেশেই অনেক খেলাধুলা নিয়ে আসা, এবং সেগুলো যেন ফেয়ারলি হয়, এবং সেগুলোতে যেন ফেয়ারলি সবাইকে নির্বাচন করা হয়, ইত্যাদি ইত্যাদি। সো খেলাধুলার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, ইলেকশনের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, এবং বোর্ডের রিস্ট্রাকচার করাটা। বাংলাদেশ ক্রিকেটকে একেবারেই চ্যালেঞ্জিং একটা ক্রিকেট টিম হিসাবে করার জন্য কোন 3টা কাজ করা উচিত? আমার মনে হয় যেটা নিয়ে আমরা আলাপ করলাম সেটা করলে অনেক কিছু হয়ে যাবে। আমার মনে আমাদের একজন খুব এফেক্টিভ একজন কোচ দরকার, এবং আমাদের ইন্টারনালি যে টপ লেভেলে যে ক্রিকেটটা হয় সেটাতে প্রফেশনালিজম নিয়ে আসা উচিত, তাই না? এখন আমরা দেখি যে 12টা টিম যখন খেলে, তার মধ্যে 3টা টিম হয়তো খুব ভালো, বাকি টিমগুলো খুব খারাপ, সো এই কম্পিটিশনটা হয় না। সো খুব প্রফেশনালিজম নিয়ে আসা উচিত টপ লেভেলের যে কম্পিটিশন আছে, এবং একটা কালচার নিয়ে আসো যেখানে সবাই ফ্রিলি নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে। মাশরাফিকে নিয়ে একটু কথা যদি না বলি তাহলে অপূর্ণতাই থেকে যায়। মাশরাফির সাথে ক্রিকেট বোর্ডের ক্রিকেটের একটা গত 15 বছরের একটা দারুণ একটা সখ্যতা। মাশরাফিকে কি চিন্তা করা যায় কখনো কোনো জায়গায় যে সে যে তাকে নিয়ে যে বিতর্কটা যে এই আন্দোলনের ফলে, আপনার ভাবনাটা সেখানে যদি? না, ডেফিনেটলি ওর অভিজ্ঞতার কথা বলবো না, ওর লিডারশিপ কোয়ালিটি, ওর আন্ডারস্ট্যান্ডিং, ওর ম্যানেজমেন্ট, মানুষজনকে ম্যানেজ করার স্কিল, সব দিক থেকে অত্যন্ত যোগ্য। একদিক থেকে একটা অ্যাসেট হতে পারে বাংলাদেশের জন্য, যদি কখনো ভবিষ্যতে সুযোগ হয়। আমি নিশ্চিত যে ওকে ব্যবহার করা হবে, কারণ ওকে যদি ব্যবহার করা না হয় সেটা একটা ওয়েস্ট হবে। বাট এই মুহূর্তেই সেটা সম্ভব কিনা আমি জানি না, বাট আমি নিশ্চিত যে কখনো না কখনো সেই সুযোগটা আমরা পাবো। আপনি যেটা বলছিলেন সাকিবের ব্যাপারে, মাশরাফির ব্যাপারেও সেই জনপ্রিয়তার জায়গাটা আর কি এখন সেটা কি আপনি যদি ভাবেন যে তাকে কীভাবে আর কি এটাতে ইউজ করা যায়, এটা বা তাকে ব্যাক করানোর না, সেটাও মানুষের পালসটা এখন বুঝতে হবে, মানুষ কী ভাবে, কারণ এখনই ওদের সাধারণ মানুষের রিয়াকশনসগুলি খুব ওদের ফেভারে নেই। আশা করবো এগুলি আস্তে আস্তে একটু রিল্যাক্সড হবে, এবং ওদের যে কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের জন্য সেটাই প্রাধান্য পাবে, এবং সেটা যখন হবে তখন নিশ্চয়ই মানুষজন আস্তে আস্তে ওদের ব্যাপারে সহানুভূতিশীল হবে। অনেকদিন বিসিবি বস ছিলেন নাজমুল হাসান পাপন, ফেসবুক বলেন আর সোশ্যাল মিডিয়ায় বলেন, সবাই বলতো যে ওটা ব্যক্তিগত সম্পত্তিতে রূপান্তরিত হয়েছে। এতদিন কেন একজন বস থাকবে ক্রিকেট বোর্ডের, এই ভাবনাটা যদি একটু বলেন। না, একটু তো আগেই বললাম যে ইলেকশনের প্রসেসটা এমন করা হয়েছিল যেন ওরা দীর্ঘদিন থাকতে পারে, সো ম্যানিপুলেশন হয়েছে এখানে অনেক, এবং সেই কারণেই থাকতে পেরেছে, আর কিছু না। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার। আপনাকে ধন্যবাদ।